বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে হয়েছে ঢাকা ইস্যুতে দিল্লির অবস্থান বিষয়ক আলোচনা সভা। বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে হয় গুরুত্বপূর্ণ আলোচনা। এ সময়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক ইস্যুতে আলোচনা হয়। সেখানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা, ডক্টর শ্রী রাধা দত্ত ও ঋষি গুপ্ত। ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তিত্ব। বাকি দুজন ভারতের শীর্ষস্থানীয় চিন্তক, যাদের গবেষণার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ অন্তর্ভুক্ত ছিল। আলোচনাটি সঞ্চালনা করেন ভারতের সাবেক শীর্ষ আমলা প্রসার ভারতীর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তৃণমূলের সাবেক রাজ্যসভা সদস্য জহর সরকার। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, বাংলাদেশ ইস্যুতে দিল্লির অবস্থান সংক্রান্ত বৈঠক নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? আলোচকরা কি বলেছেন এ বিষয়ে? গতকাল সন্ধেবেলায় এই আলোচনা সভা ছিল এবং সে একটা সেমিনার ছিল এবং সেই সেমিনারে উপস্থিত ছিলেন, জহর সরকার সঞ্চালনা করেছেন, সাবেক তৃণমূলের রাজ্যসভার সাংসদ, এবং তার সঙ্গে যারা ছিলেন হর্ষবর্ধন শ্রীংলা ছিলেন, শ্রীরাধা ছিলেন, এবং ঋষি গুপ্ত বলে একজন বিশ্লেষক ছিলেন, যিনি একটি আমেরিকান সংস্থায় কাজ করেন, যদিও বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে তার। এবং এখানে যেটি বিষয়টি আলোচনা হয়েছিল, সেমিনারের যে বিষয়টি ছিল যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কি ভারত প্রস্তুত বা ভারত পরবর্তী পদক্ষেপ কি করবে। সেক্ষেত্রে আলোচনার যে বিষয়বস্তু ছিল, এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনার পতন, সরকারের পতনের পরে একটি অস্থায়ী সরকার থাকলে তার সঙ্গে কিন্তু সেরকম ভালো সম্পর্ক ভারতের সঙ্গে এই মুহূর্তে নেই। সেক্ষেত্রে যদি বা ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেই নির্বাচন হলে ভারতের ভূমিকা কি হওয়া উচিত, এই প্রসঙ্গক্রমে কিন্তু আলোচনা ছিল। এবং সেই আলোচনায় যারা বিশ্লেষক ছিলেন তারা যেটা বলতে চেয়েছেন যে ভারতের সঙ্গে যে সম্পর্কের অবনতি ঘটেছে, অর্থাৎ এই অবনতিটি ঘটার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। 1971 সাল, 1974 সাল এবং বর্তমান 2024 সাল, এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে এই সময়কাল দাঁড়িয়ে বিশেষ করে আওয়ামী লীগ পন্থী বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেছে বেশিরভাগ সময় বাংলাদেশ। কারণ 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, সেই সময় থেকে 1974 সালে এবং 2024 সাল, 2022 সালের নির্বাচন, 2024 সালে শেখ হাসিনার পতন এবং সরকারের পতন, এবং তিনি বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেন, ভারতে আশ্রয় গ্রহণ করেন। এই যে প্রেক্ষাপটগুলো, সেই প্রেক্ষাপটগুলো নিয়ে আলোচনা হয়েছে। কেন শুধুমাত্র আওয়ামী লীগকে ভারত সমর্থন করবে, ভারত কেন আওয়ামী লীগ সরকারকে বা আওয়ামী লীগের যারা আওয়ামী লীগপন্থী, দক্ষিণপন্থী যারা, তাদেরকে কেন তিনি, বামপন্থী যারা, তাদেরকে কেন তিনি ভারত সমর্থন করবে। যে সরকার ওখানে ক্ষমতায় থাকবে সেই সরকারকেই ভারত সমর্থন করবে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে, অর্থাৎ যদি দেখা যাচ্ছে 2026 দেবপ্রসাদ, সালে আপনি যেমনটি বলছিলেন যে বৈঠকে বাংলাদেশের নির্বাচনের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, যদি নির্বাচিত সরকার আসে, বাংলাদেশও ভারতের সম্পর্কের টানাপোড়েন কমবে বলে কি আপনি মনে করছেন কিনা? এই আলোচনা যে বিষয়বস্তু উঠে এসেছে তাতে সম্পর্কের যে টানাপোড়েন সেটা অনেকটা ঘাটতি করবে। কারণ এই কারণে বলছে, কারণ বিশ্লেষকরা বলতে চেয়েছেন, তাদের যেটা বক্তব্য, যে যে সরকারই ক্ষমতা আসুক, আজকে যদি বাংলাদেশে জামায়াতের কোনো সরকার আসে, তার সঙ্গেও ভারতের সুসম্পর্ক রাখা উচিত। কারণ ভারত পার্শ্ববর্তী দেশ, বিশাল বড় একটা জায়গা রয়েছে, সীমান্তবর্তী অঞ্চল, এবং বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব রকম একটা সৌহার্দ্য সম্প্রীতির জায়গা রয়েছে বাংলাদেশের সঙ্গে। সেই কারণে যে সরকারই ক্ষমতায় আসুক, সে বিএনপি ক্ষমতায় আসুক বা জামায়াত ক্ষমতায় আসুক বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত ভারতের, এবং ভারত সেটা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ হচ্ছে, যখনই কোনো নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবেন, সেই সরকারের সঙ্গে আলোচনা এবং পর্যালোচনার পরে কূটনৈতিক যে সম্পর্কের অবনতি, সেই কূটনৈতিক সম্পর্কের অবনতিটাকে একটি স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা এবং সেখানে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা, এটা কিন্তু আলোচনার বিষয় ছিল। এবং সেটা যেহেতু হর্ষবর্ধন শ্রীংলা দীর্ঘদিন বাংলাদেশ সম্পর্কে বেশ ভালো
অভিজ্ঞতা রয়েছে এবং তিনি বাংলাদেশের দায়িত্বে ছিলেন হাই কমিশনার হিসেবে, ভারতীয় হাই কমিশনার হিসেবে। অর্থাৎ তিনি বুঝতে পারেন বাংলাদেশের পালস কেমন, বাংলাদেশের মানুষ কি চাইছে। বাংলাদেশের মানুষ চাইছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার নয়, যে সরকার এই ক্ষমতায় আসুক, সে কোনো যদি জামায়াতও যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে জামায়াত ভারতের সেই কূটনৈতিক যে সম্পর্কের অবনতি, সেই অবনতিটাকে স্বাভাবিক করে একটি নর্মাল পরিস্থিতি, এবং বিশ্লেষকরা এটাও মনে করছেন যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে, হয়তো সম্পূর্ণ স্বাভাবিক না হলেও, যেহেতু একটি নির্বাচিত সরকার যখনই ক্ষমতায় আসবে তখন তার দায়বদ্ধ থাকবে, এবং সেই দায়বদ্ধতা থাকবে, এবং কূটনৈতিক সম্পর্ক তিনিও, সেই সরকারও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন। এবং ভারতও তখন স্বাভাবিকভাবেই যে একটি নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে তার সঙ্গে সৌহার্দ্য, সম্প্রীতি এবং একটা যে পুরনো সম্পর্ক ছিল বাংলাদেশের সঙ্গে, হৃদ্যতার সম্পর্ক ছিল, আত্মার টান ছিল বাংলাদেশের। দেবপ্রসাদ, আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে, একদম ছোট্ট করে বলবেন আমাদেরকে যে বাংলাদেশের নির্বাচনে ভারত হস্তক্ষেপের কোনো সুযোগ আছে কিনা, সেখানকার রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন এই বিষয়ে? দেখুন, রাজনৈতিক বিশ্লেষকদের যে মত তাতে একেবারে পরিষ্কার, কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিষ্কার এই অর্থে বলছি যে ভারতের সেখানে হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। কারণ হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এবং সেখানে নির্বাচিত সরকার তৈরি হবে, এবং সেই নির্বাচিত সরকার তৈরি হওয়ার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের ভোটাররা ভোট দেবেন, এবং নির্বাচিত সরকার তৈরি হবে। কারণ এই প্রসঙ্গে একটু বলে রাখি, জহর সরকার তিনি যেটা আমাদেরকে বললেন, এবং তিনি এ বিষয়ে বলেছেন যে যে নির্বাচিত সরকার তৈরি হওয়ার জন্য ভোটাররা হচ্ছে সেখানকার ভোটাররাই ভোট দেবেন, এবং ভোটের পরিপ্রেক্ষিতে যে সরকারই ক্ষমতায় আসবে সেই সরকারের সঙ্গে বাংলাদেশের একটি সুসম্পর্ক তৈরি করার জন্য সব সময় মনোভাব থাকতে হবে, যে একটি দলকেই শুধু সঙ্গে সম্পর্ক তৈরি করা বা একটি দলের সঙ্গে সম্পর্ক রাখা, এই পরিস্থিতি থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে এসে যে দলই ক্ষমতায় আসুক, মানুষ ভোট দিয়ে যে দলকে সরকার গঠন করবে সেই দলের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক তৈরি করা উচিত। ভারতের পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।